ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি তো দীর্ঘদিন ধরে অবজার্ভ করছেন রাজনীতি। এখন আমাকে বলেন যে যে কথাগুলো আসলে এখানে তাসনুবা বললেন ইতিমধ্যে, যে নতুন যারা রাজনীতি করতে এসেছে গণঅভ্যুত্থানের পর তাদের দিকে একটা আগ্রহ ছিল, আপনি শুভকামনার কথা আপনি যোগ করেছেন। অবশ্যই শুভকামনা ছিল, সহযোগিতাও ছিল। তো তাদের মধ্যে কেন তারা আসলে বিচ্যুত হলো তাদের আদর্শ থেকে, সে প্রশ্নের জবাব হয়তো এখানে ফরিদুল হক দিতে চাইলে দিতে পারবেন। কতটুকু তারা আসলে থাকতে পারবেন সেই জায়গা থেকে সময় বলে দেবে সেটা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে চ্যালেঞ্জটার কথা আমরা তাসনুবার কাছে শুনলাম, যে তার মানে কি এখানে নতুন কোনো রাজনৈতিক একটা সংগঠন মধ্যপন্থা রাজনীতি যারা করতে চাইবে তারা বিশেষ সহযোগিতা ছাড়া, বিশেষ ঘটনা ছাড়া দাঁড়াতে পারবে না? কি মানে চাইলে কিভাবে সম্ভব সেটা? খুব কঠিন, খুব কঠিন। কারণ রাজনীতি করতে হলে টাকার বিকল্প নাই। এই টাকা সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিয়ে সহযোগিতা করবে, সেটাও বাংলাদেশের দুরূহ। কারণ এই সাধারণ জনগণ দেখে যে তাদের টাকায় রাজনীতি করে নেতা হয়ে তারা সুবিধাভোগী হয়ে যায়। ফলে যাদের কাছ থেকে টাকাটা নিতে হয় তারা হিসাব করে টাকা দেয়। এটা হলো তাদের বিজনেসের ইনভেস্টমেন্ট। ওই জায়গায় বিজনেসে মানুষ ইনভেস্ট করে যেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা থাকে। বাংলাদেশে বামপন্থী রাজনীতি যারা করে তারা আদর্শিকভাবে ডেফিনেটলি অনেক উন্নত আদর্শের রাজনীতি করে, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। কিন্তু এই সব সিচুয়েশনের কারণে তারা এগুতে না পারে একসময় হতাশ হয়ে কেউ আওয়ামী লীগের সঙ্গে যায়, কেউ বিএনপির সঙ্গে যায়। আর যারা কোনো দিকেই যায় না তারা এমপি মন্ত্রী কিছুই হতে পারে না, তারা এই জনগণের উদ্দেশ্যে শুধু কথাই বলে যায়। হতাশা তাদের মধ্যে আসে। এইখানে এই বাংলাদেশের রাজনীতিটা বেসিক্যালি অনাদর্শিক জোটের যে রাজনীতি ছিল সেটা খুব পছন্দনীয় বিষয় ছিল না। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদ, কিন্তু এক সময় এটা তো বাংলাদেশের স্বাধীনতার জন্মের সঙ্গে যুক্ত একটা রাজনৈতিক দল ছিল। সেই দলটি মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারী একটা দলের সঙ্গে জোট হতে পারে, এটা তো আদর্শিক হতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার থাকা জেড ফোর্সের অধিনায়ক, তার দল, তারা মুক্তিযুদ্ধের গণহত্যাকারী, মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী একটা শক্তি আলবদর আল শামসের তাদের সঙ্গে জোট হতে পারে, এটা তো আদর্শিক হতে পারে না। তার মানে ক্ষমতার রাজনীতিতে অনাদর্শিক জোট যেটা, এটা খুব গ্রহণযোগ্য বিষয় না। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে ব্যবহার করে। এরকম দুর্নীতি, ধর্মের অপব্যবহার, নানা রকমের স্বৈরতন্ত্র, নানান বিষয়ে এক একটার সঙ্গে যুক্ত। এনসিপি যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থিত একটা তরুণ শক্তি যারা এগিয়ে আসলো, তারা যদি একটু ধৈর্য ধরতে পারত, যে ধৈর্য ধরে আমাদের মধ্যপন্থার বয়ান নিয়ে যে নতুন রাজনীতির বয়ান নিয়ে করছি সেটা করে দেখি, আমার ধারণা তারা ভালো করতো। সেটা না করে তারা কিন্তু ওই পুরনো ধারার অনাদর্শিক জোটের রাজনীতির মধ্যে ঢুকে পড়ল। এবং ঢুকে পড়ায় তাদের মধ্যে যারা তুলনামূলকভাবে প্রগতিশীল রাজনীতি চর্চা বা বিভিন্ন চিন্তাভাবনা করে, তারা এখানে কেউ কোণঠাসা হয়ে পড়লো, কেউ বেরিয়ে যেতে বাধ্য হইল। আপনি এই যে তাসনুবা জাবিন ডাক্তার, সে বেরিয়ে গেল, তাসনিম যারা এমপি হতে পারতো এরা সবাই বেরিয়ে গেল, সামান্তার দলে থেকেও কোণঠাসা হয়ে আছে, আরশাদকে অন্যদিকে চলে যেতে হলো, মাহফুজ আলম এই দলে সরাসরি ছিল না কিন্তু এদের সঙ্গেরই শক্তি, সেও হয়তো এদিকে আসতে পারতো, বিশেষ কারণে আসতে পারলো না। নীলা ইসরাফিল বেরিয়ে গেল, তুষার সে এমপি পদে নমিনেশন পেয়েও এখানে জামাত দাঁড়িয়ে থাকলো এবং এমপি হতে পারলো না, সহযোগিতা করলো না। তার মানে হচ্ছে এই এনসিপির মধ্যে যারা একটু ধর্মীয় রাজনীতির দিকে ঝোঁক, অথবা জামায়াতপন্থী বা তাদের ব্যাকগ্রাউন্ড শিবিরপন্থী বা নগদ লাভ আশা করে, তারা এখানে প্রমিনেন্ট হয়ে গেল। এই প্রমিনেন্ট হয়ে তারা অনাদর্শিক যে রাজনৈতিক জোটের রাজনীতি শুরু করলো, সেই দিকে তারা কিন্তু ওই ট্র্যাপে তারা পড়ে গেছে। এখন ধরেন এরকম যদি হয়, কথার কথা, ভবিষ্যতে আবার নির্বাচন আসবে, তারা তখন আবার বিএনপির সঙ্গেও একটা নেগোসিয়েশনে গেল, অন্য কোনো জোটের সঙ্গে গেল বা জামাতের সঙ্গে গেল, এবং তখন মনে করলো যে এইবার আমাদের বিএনপির সঙ্গে থাকা সুবিধাজনক, অথবা বিএনপি আমাদের বেশি আসনে ছাড় দিচ্ছে বা আমাদের
ফান্ডিং এর দায়িত্ব নিচ্ছে, বিএনপি সঙ্গে চলে যেতে পারে, হয়তো আরো বেশি সিট পাবে, সরকারি অংশীদারও হতে পারে, কিন্তু এটা তো যেই পরিবর্তনের আদর্শিক রাজনীতি নিয়ে এনসিপি শুরু করেছিল সেই ধারাটা বহাল থাকলো না। ফলে এনসিপিও বাংলাদেশের যে আগের বিভিন্ন দোষ গুণে মিলে যে এইসব রাজনৈতিক দলগুলো এখানে ছিল সেই রকম ট্রেডিশনাল একটা আরেকটা আমি রাজনৈতিক দল আপনার কাছে হলো। একটা কথা শুনতে নতুন চাই, কি আদর্শিক জায়গা থেকে এখন জামাত যে কথাগুলো বলছে কোথাও কিন্তু আমরা এনসিপি কে প্রতিবাদ করতে দেখি না। আপনার কাছে কি মনে হয় যে আপনি দুটি দলের মধ্যে তফাৎ কি দেখতে পান, দৃশ্যমান তফাৎ? আপনি আপনার ঘরে এসে আপনারটা খাবো পরবো আর আপনার সঙ্গে প্রতিবাদ করব, সেটার জন্য যে মেরুদণ্ডটা লাগে ওই মেরুদণ্ড এনসিপি ওই দিনই হারিয়ে ফেলেছে যেদিন তারা জামাতের টাকায় নির্বাচন করেছে। জামাতের ফান্ডিংয়ে তাদের নির্বাচন করতে বাংলাদেশের দুইটা জিনিস খুব জোরালোভাবে দরকার হয়, এই ট্রেন্ড আমরা ভাঙতে পারি না। টাকা দরকার হয় আর কর্মী জনবল দরকার হয়। এনসিপি সংগঠন হিসেবে এখনো তৃণমূল পর্যায়ে পর্যন্ত ওইরকম ভিত্তি তৈরি করতে পারেনি। নির্বাচন করতে যে মিছিল মিটিং ভোট চাওয়ার জনবল তৈরি করতে হয়, তাদের জামাতের ডেডিকেটেড কর্মীদের যে ফোর্স তার উপর ডিপেন্ড করতে হয়েছে। নির্বাচন করতে বাংলাদেশে যে যত দেখাক প্রকাশ্যে যে এত টাকা হলফনামায় বেসিক্যালি হিউজ টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, এত টাকার যোগান দেওয়া এনসিপির পক্ষে সম্ভব নয়। সেই ফান্ডিংটা জামাত থেকে আসছে এবং এনসিপির মধ্যে যারা এখন লিড দিচ্ছে তাদের বেশিরভাগ কোনো না কোনো ভাবে মনে জামাতকে ধারণ করে, অন্তরে জামাতকে ধারণ করে। সুতরাং সেই তারা জামাতের এইসবকে প্রতিবাদ কেন করবে, এটা তারা অন করে।